আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন, আপনাদের সবাইকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, মাছের পুষ্টিকর গুণাগুণ ও রোগ প্রতিরোধে মাছ খাওয়ার ভূমিকা নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম ডক্টর মোহাম্মদ শাহিদ রেজা, প্রফেসর, ফিশারিজ টেকনোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, আমরা ডক্টর মোহাম্মদ শাহিদ রেজা স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, বিশ্বজুড়ে কোভিড-19 এই মহামারী চলছে। আমরা সবাই এখন স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এ সময় নিরাপদে থাকার জন্য সবাইকে যতদূর সম্ভব ঘরে থাকার কথা বলা হয়েছে। আবার দেহের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য বিষয়ক অনেক পরামর্শও দেওয়া হচ্ছে। স্যার, এ ব্যাপারে আপনার কি অভিমত? আপনি সত্য কথাই বলেছেন যে কোভিডের এই 19 সিচুয়েশনের কারণে আমাদের ঘরে থাকতে হবে এবং আমাদেরকে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধি করতে হবে এবং এর জন্য আমাদেরকে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই হিসাবে আমরা প্রাণীজ বিভিন্ন আমিষের উৎস যেগুলো আছে, যেমন ধরেন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং এর পাশাপাশি আমরা মাছকেও কিন্তু একটা অন্যতম একটা উৎস যেটা কিনা সহজলভ্য এবং সহজে এটা দামের দিক দিয়েও এটা অনেক কম এবং এটা সহজপাচ্য, সুতরাং মাছটাকেও একটা কিন্তু অন্যতম একটা প্রোটিনের উৎস। জি স্যার, আসলে করোনাকালীন আমাদের সবাইকে মাছও খেতে হবে। স্যার, পুষ্টিকর খাবার হিসাবে মাছের গুরুত্ব যদি একটু আমাদের বিস্তারিতভাবে বলতেন। মাছ একটি অন্যতম একটি প্রোটিনের উৎস, এটা আমরা সবাই জানি এবং এটা অন্যতম কারণ যেটা যে মাছের মধ্যে যে স্ট্রোমা প্রোটিনের পরিমাণ এটা কিন্তু মাংসের তুলনায় অনেক কম, যেটা আমরা দেখে থাকি যে মাছের মধ্যে রয়েছে প্রায় 3%-এর মতো, আর যেটা আপনার মাংসের মধ্যে রয়ে গেছে 10 থেকে 15% স্ট্রোমা প্রোটিন, যে কারণে সহজ পাচ্য হচ্ছে আমাদের এই মাছটা। আর মাছের যে অন্যান্য উপাদানগুলো, বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে রয়ে গেছে আপনার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং এগুলো কিন্তু আপনার যারা উচ্চ রক্তচাপ যাদের আছে, এছাড়া হাইপারটেনশনের যারা রোগী আছেন তাদের জন্য কিন্তু এটা শরীরের জন্য উপকারী। আর মাছের মধ্যে ফসফোলিপিড আছে, এটাও কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজ করে এবং আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে তৈলাক্ত উৎস থেকে সর্বোচ্চ 30%-এর বেশি এনার্জি নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা মাছকে যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু প্রোটিনের উৎস হিসেবে এটা অত্যন্ত ভালো হবে বলে আমি মনে করি। জি স্যার। স্যার, আমরা তো সবাই আসলে মাছে ভাতে বাঙালি, তবুও দেখা যায় বিভিন্ন বয়সী ব্যক্তিদের, বিশেষ করে বাচ্চা ও তরুণ প্রজন্মের কাছে মাছ তেমন গ্রহণযোগ্য হয় না বিভিন্ন কারণে। এ ব্যাপারে আপনার অভিমত কি? আমরা মাছে ভাতে বাঙালি, এটা অত্যন্ত সত্য একটি কথা এবং এর অন্যতম কারণ হচ্ছে আমাদের বিস্তীর্ণ যে জলরাশি, আমাদের স্বাদু পানি রয়েছে, পাশাপাশি রয়েছে আমাদের সমুদ্র। সুতরাং এই সকল সমুদ্র অঞ্চল থেকে আমরা মাছ আহরণ করি এবং চাষের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে মাছ পাই এবং বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে চাষ থেকে আমরা প্রায় অর্ধেকের বেশি মাছ আমরা উৎপাদন করছি এবং চাষের মাছ উৎপাদনে কিন্তু বর্তমানে আমরা বিশ্বে 4র্থ অবস্থানে রয়েছি। তো বাজারে যে সকল মাছ পাওয়া যায় যার বেশিরভাগই কিন্তু আমাদের এই সকল চাষ, অর্থাৎ পুকুর থেকে যে চাষ করে যে মাছগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো কিন্তু বাজারে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এবং এই মাছগুলোই দেখা যাচ্ছে আমাদের তরুণ প্রজন্মের এবং শিশুরা বিশেষ করে তারা খেতে চাচ্ছে না। কারণ আমার কাছে মনে হয় দুইটি অন্যতম কারণ, যে একটি হচ্ছে এই মাছের মধ্যে রয়ে গেছে আপনার ইন্ট্রামাসকুলার বোনস, যেটাকে আমরা কাঁটা বলছি, আর আরেকটা হচ্ছে যে মাছের মধ্যে অনেক সময় একটা গন্ধ থাকে। এই গন্ধটা অনেক সময় ভোক্তার কাছে এটা গ্রহণযোগ্য হয় না, তো এই কারণে দেখা যাচ্ছে যে মাছের প্রতি একটা অনীহা কাজ করে। জি স্যার। স্যার, তাহলে মাছকে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করার উপায় কি কি? আমরা মাছ থেকে তৈরি করা বিভিন্ন প্রোডাক্ট এবং এর গুণগত মান নিয়ে কাজ করে থাকি। তো বিগত 20-30 বছর যাবৎ আমরা দেখেছি যে সেই সময়গুলোতেও যত সংখ্যক মাছের প্রোডাক্ট বাজারে পাওয়া যেত, এখনও কিন্তু সেই একই সংখ্যক প্রোডাক্টই বাজারে পাওয়া যায়। নতুন কোনো প্রোডাক্ট কিন্তু বাজারে ওভাবে আসে নাই, যদিও রপ্তানি খাতে যে চিংড়ি যে কারখানাগুলো রয়েছে, ফ্রোজেন প্রোডাক্টের এই প্রোডাক্টগুলো কিন্তু সংখ্যায় বাড়লেও এগুলো কিন্তু বিদেশেই চলে যায়, আমাদের দেশীয় ভোক্তারা কিন্তু সেখান থেকে উপকৃত হয় নাই।
তো দেখা যাচ্ছে যে আমরা গবেষণাগারে যে বিভিন্ন ধরনের মিনস বেসড যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি সেগুলো কিন্তু গবেষণার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে, এবং এগুলো বিভিন্ন এন্টারপ্রেনারশিপ বা এইগুলোর অভাবের কারণে কিন্তু আমাদের দেশীয় ভোক্তারা কিন্তু এই ফলাফল সুফলগুলো কিন্তু তারা পাননি, যে কারণে বাজারে এই প্রোডাক্টগুলো কিন্তু পাওয়া যায় না। তবে আমাদের বিভাগের বিভিন্ন গবেষণা এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার মাধ্যমে যে আপনার উন্নত মানের শুটকি তৈরি করে সেগুলোকে উন্নত জাতের প্যাকেজিং করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে এগুলো বিক্রি হচ্ছে, এবং মানুষ কিন্তু বেশ এটাকে ভালোভাবে কিন্তু গ্রহণ করেছে। স্যার, আপনি যে মাছ দিয়ে বিভিন্ন রকমের নুডলস কিংবা মাছের ক্যান জাতীয় কোনো প্রোডাক্ট তৈরি করা যায় কিনা, যেগুলো হচ্ছে বাচ্চাদের পপুলার করা যেতে পারে? এটা কিন্তু আপনি খুবই ভালো একটা কথা বলেছেন, যে মাছ থেকে নুডলস তৈরি করা। আমাদের বিভাগের গবেষকবৃন্দ তারা কিন্তু এই বিষয়ে কাজ করতেছেন, এবং দেখা গেছে যে পাঙ্গাস মাছ এবং আর সিলভার কার্প মাছ থেকে আপনার এটাকে মিন্স করে সেটাকে নুডলসের মধ্যে এটাকে ইনকর্পোরেট করে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটাও বেশ খেতে সুস্বাদু হয়। তো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ চলতেছে। তো আশা করা যায় এই ধরনের প্রোডাক্ট পাশাপাশি ক্যান প্রোডাক্ট যেটা বললেন আপনি, এটা কিন্তু উন্নত বিশ্বগুলোতে কিন্তু খুবই জনপ্রিয়। এই প্রোডাক্টটা আমাদের দেশে প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই প্রোডাক্টটা এখন আমাদের দেশে সেভাবে আসে নাই, এখনও আমদানিকৃত ক্যানের উপরে নির্ভরশীল। তো যদি এই ক্যানগুলো আমাদের দেশে তৈরি হয় তাহলে কিন্তু মাছ আমাদের দেশে অনেক জনপ্রিয় হতে পারে বলে আমি বিশ্বাস করি। জি স্যার, জি স্যার, আমার আরেকটা জানার ইচ্ছা ছিল যে পুকুরে যে মাছ চাষ করা হয়, যেমন পাঙ্গাস, তেলাপিয়া, শিং, মাগুর, এগুলো নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে। এই মাছগুলো হয়তো ক্ষতিকর উপাদান এতে উপস্থিতি পাওয়া যায়, আবার অনেকে বলে থাকেন যে এগুলোতে দুর্গন্ধ থাকে, এই জন্য অনেকে আসলে এই মাছগুলো খেতে চান না। এ থেকে পরিত্রাণের উপায় কি স্যার, আমাদেরকে একটু যদি আপনার পরামর্শ থাকে? তো এখানে আপনি দুইটা বিষয় উল্লেখ করলেন, যে একটা হচ্ছে যে মাছের মধ্যে ক্ষতিকারক উপাদানগুলো, ক্ষতিকারক উপাদানগুলো বলতে মেইনলি সম্ভবত আপনি অ্যান্টিবায়োটিকের কথা বলেছেন। তো হেভি মেটাল, হ্যাঁ, তো আরেকটা উপাদান হেভি মেটাল, সেটাও আছে, সেটাও আমি বলছি। তো অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা কিন্তু আমাদের বিভাগে আমরা কিছু কাজ করেছি, এটা আমাদের অনুষদের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররাও কিন্তু এই বিষয়ে কাজ করেছেন, এবং আমাদের ময়মনসিংহ অঞ্চলে বিশেষ করে কালচারের যে জোন, যেখানে আমাদের মূল যে মাছের উৎপাদনগুলো কালচার ফিশগুলো হয়, সেখানে যে পুকুরগুলোতে আমরা মাছ স্যাম্পলিং করে আমরা দেখেছি যে ক্ষতিকারক অ্যান্টিবায়োটিকের কথা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণই ভুল, কারণ মাছের মধ্যে আমরা কোনো ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক পাইনি। যদিও আমরা 2009-10 সালের দিকে আমরা উপকূলীয় অঞ্চলে খুলনা বাগেরহাট অঞ্চলে আমরা কিছু স্টাডি করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে চিংড়ি মাছের যে খাবার সেখানে কিন্তু কিছু ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক, বিশেষ করে নাইট্রোফুরান, ক্লোরামফেনিকল, এইগুলোর উপস্থিতি আমরা কিছু পরিমাণে পেয়েছিলাম। তো ইদানিংকালে এই সমস্যাটা আমরা দেখতে পাইনি। আর হেভি মেটাল এটাও একটা অন্যতম একটা ক্ষতিকারক উপাদান, যেটা আপনি হয়তো বোঝাতে চেয়েছেন। হেভি মেটালের দিক থেকেও কিন্তু কিছু পরিমাণ হেভি মেটাল পাওয়া গেছে, কিন্তু সেটা কিন্তু সেফটি লিমিটের নিচে। তার মানে এই ক্ষতিকারক উপাদান সামান্য পরিমাণে থাকলেও এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক নয়। আর যে বিষয়টা আপনি বললেন যে এই বিষয় থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে, মাছের যে দুর্গন্ধ পাওয়া যায় এবং দুর্গন্ধের ব্যাপারটা দুর্গন্ধের ব্যাপার যেটা হচ্ছে যে এখানে মেইনলি আমাদের খামারি ভাইদেরকে কিন্তু মূল ভূমিকা পালন করতে হবে। কারণ হচ্ছে যে চাষ পদ্ধতিতে কিছু ত্রুটির কারণে দেখা যাচ্ছে যে মাছের গন্ধটা হয়, মাছের শরীরে বিভিন্ন উপাদান জমা হয়, এবং এই উপাদানগুলো জমা হওয়ার কারণে পুকুরের পানির গুণাগুণগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মাছের শরীরে উপাদানগুলো জমা হয়, এবং পরবর্তীতে যখন আমরা মাছ হারভেস্টিং করে যখন এটাকে রান্না করা হয় তখন সেই গন্ধগুলো পাওয়া যায়। তো আমার পরামর্শ হচ্ছে যে খামারি ভাইরা যেন এই মাছগুলোকে অল্প ঘনত্বে চাষ করে, এবং স্যার বিক্রির আগে যদি একটু আলাদা রাখা যায় 2-3 দিন, এই পদ্ধতিটাও কিন্তু অনেক দেশে ব্যবহার করা হয়, যে ওয়াটার এক্সচেঞ্জ করে অথবা বিক্রির পূর্বে মাছটাকে অন্য কোনো নতুন কোনো পুকুরে রেখে 2-3 দিনের জন্য রেখে পরে আপনার এটাকে বাজারজাত করা হয়। তো আমাদের দেশে যদিও এটা করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, তবে এটাও কিন্তু একটা পদ্ধতি যার মাধ্যমে কিনা মাছের এই দুর্গন্ধটা কিন্তু দূর করা যেতে পারে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার লাস্ট কোশ্চেন আপনার কাছে স্যার, যে আমরা যেহেতু বাচ্চারা মাছগুলো খেতে চায় না, তাহলে এ ব্যাপারে অভিভাবকদের কিংবা বাচ্চার মায়েদের কোনো ভূমিকা আছেন কিনা, যে বাচ্চাদেরকে মাছ খেতে উৎসাহিত করা, এটা একটু স্যার একটু আমাদেরকে বলেন স্যার, অভিভাবকদের উদ্দেশ্যে। তো মাছ খাওয়ার যে বিষয়টা, এখানে আমি বলবো যে মায়েদেরকেই কিন্তু মূল ভূমিকাটা রাখতে হবে। কারণ বাচ্চা যখন সে ছোট বয়স থেকেই কিন্তু তাকে মাছ খাওয়ার উপকারিতা এবং মাছ খাওয়ার অভ্যাসটা তাকে কিন্তু গড়ে তুলতে হবে। কারণ আমরা জানি যে মাছের উপকারিতা অনেক বেশি, কিন্তু এটা যদি বাচ্চারা না জানে
তাহলে কিন্তু সে মাছ খাওয়ার প্রতি আগ্রহী হবে না। এবং মাকে কিন্তু এই বিষয়টা যে মাছের মধ্যে যেহেতু কাঁটা আছে, সেই কাঁটাটাকে উনি যদি একটু বিশেষ প্রক্রিয়াজাত করে কাঁটাটাকে যদি উনি রিমুভ করে সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে যদি মা যদি বাচ্চাটাকে খাওয়ান এবং বাচ্চা যদি সে অভ্যাসটা গড়ে ওঠে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে যখন সে অ্যাডাল্ট হবে সে কিন্তু মাছ খাবে। এবং গবেষণায় কিন্তু দেখা গেছে যে আপনার বাচ্চা বয়সে যারা মাছ বেশি খায় তারা যখন প্রাপ্তবয়স্ক হয় তারা কিন্তু তখন ওই মাছের গ্রহণের পরিমাণটাও কিন্তু বেশি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং উন্নত বিষয়গুলো দেখা গেছে যে যেহেতু তারা মাছ বেশি খায়, বিশেষ করে সামুদ্রিক মাছটা বেশি খায়, তাদের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়েছে বেশি। এছাড়া তাদের গড় আয়ুও কিন্তু বেশি। সুতরাং এই যে উপকারী বিষয়গুলো, রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপর আপনার এই যে লাইফ এক্সপেক্টেন্সি বলেন, এই বিষয়গুলো সম্বন্ধে যদি জনগণ সচেতন হয়, মায়েরা যদি বাচ্চাদেরকে এইগুলো সম্বন্ধে একটু জ্ঞান দান করেন, আমার কাছে মনে হয় যে বাচ্চারা এই মাছ খাওয়ার প্রতি আগ্রহী হবে এবং আমাদের জাতীয় সবল এবং সুস্থ জাতি হয়ে গড়ে উঠবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে স্যার সময় দেওয়ার জন্য। AgroAid ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো প্রিয় দর্শক, আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। আমরা সবাই মাছ খাবো, আর যারা বাচ্চারা আছে তাদেরকে মাছ খেতে উৎসাহিত করবো। আমাদের 2020-এর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বাণী দিয়েছেন। তিনি বলেছেন, মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। সো আমরা সবাই মাছ খাবো। তো দর্শক, আপনারা আশা করি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আমাদের পাশে থাকবেন। আর আপনাদের মাছ চাষ সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা বিশেষজ্ঞ মতামত দিয়ে আপনাদের সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করিব। AgroAid ফাউন্ডেশন এবং AgroAid যে ইউটিউব চ্যানেল, এটা সবসময় আছে আপনাদের পাশে, আপনাদের স্বার্থে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ কৃষক বাঁচাতে, কৃষি সেবা দিতে AgroAid আছে পাশে পাশে, খামারি বাঁচাতে।